আজ 11 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভাব ঘটেছিল 111-এর। 2007 সালের আজকের এই দিনে জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর অনাস্থার জের ধরে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত সরকার। 111-এর 18 বছর পেরিয়ে কোন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি আমরা? কেন আমাদের রাজনীতি এবং গণতন্ত্রের যাত্রায় বারবার হোঁচট খেতে হয়? 111-এর রাজনৈতিক শিক্ষাটা কি? এসবই আজকের আলোচনায় আনতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ধন্যবাদ। সেই সঙ্গে আরো আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুভ সন্ধ্যা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আবুল হাসান রুবেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে 111-এর 18 বছর আজ পূর্ণ হলো, সেই জায়গা থেকে আমরা রাজনীতিতে কতটা শিক্ষা নেই? আমার মনে হয় যে আমরা রাজনীতিতে কিছু কিছু শিক্ষা নেই। যেমন 111টা কেন এসেছিল সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে 111 এখানে এসেছিল একটা প্রেক্ষাপট হচ্ছে যে আমাদের এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার কেন এসেছিল? কারণ হচ্ছে আমরা একটা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি এটা আসলে আমরা নির্মাণ করতে পারি নাই আমাদের স্বাধীনতার পর থেকে। আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই যে ক্ষমতা হস্তান্তর হয়েছে হচ্ছে নানা ধরনের হত্যাকাণ্ড, কু, এগুলোর মধ্য দিয়ে। এরপরে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করলাম, এই এরশাদ সরকার বিরোধী একটা দীর্ঘ আন্দোলনের পরে একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গা আসলো এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আবার 96 সালে একটা সাংবিধানিকভাবে গৃহীত হলো। তো এই সাংবিধানিকভাবে গৃহীত হওয়া এবং এইটার পরিপ্রেক্ষিতে এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা তথা ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আসলে শক্তভাবে তৈরি করতে পারিনি স্বাধীনতার পর থেকে, যার ফলে আসলে আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের দরকার হলো। ফলে এই তত্ত্বাবধায়ক সরকার এটা দেখবেন আপনি যে দুবার আর কি 96, 2001 সালে মোটামুটিভাবে ভালোভাবে তারা নির্বাচন করলো। কিন্তু তারপরে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেও আসলে আমরা ওই যেহেতু আমরা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে বানাতে পারিনি, তৈরি করতে পারিনি, সেক্ষেত্রে আমরা ওই প্রধান বিচারপতি যার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বয়স এর এমন একটা কারচুপি করলাম যাতে আমার পছন্দের লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এইটা আসলে আমরা করতেই পারতাম না যদি আসলে আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো স্বাধীন হতো, প্রতিষ্ঠানগুলো তার মতো করে কাজ করতে পারতো। ফলে আমি মনে করি যে এইটার ধারাবাহিকতা, এটা 1/11 যে আসলো, এই 1/11 আসার ধারাবাহিকতা আসলে আমাদের জন্মের পর থেকে আছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে যে আমরা তৈরি করতে পারিনি এবং আমাদের এখানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা যে একটা ভিত্তিতে দাঁড় করাতে পারিনি, তার ফলাফল হচ্ছে 1/11 আসা। এবং 1/11 এসে আমাদের পুরোপুরিভাবে আমাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে আসলে পরিবর্তন করে ফেললো এবং পরিবর্তন করে ফেলে এমন একটা জায়গায় নিয়ে গেল যে এটা আসলে 90 পূর্ববর্তী অবস্থানে নিয়ে গেল, যে আসলে আর কোনো নির্বাচনের দরকার নাই এবং নির্বাচনের বদলে আমাদের মানে একচ্ছত্র ক্ষমতা একজনের হাতে তুলে দেওয়ার যে ব্যবস্থা আগে থেকে সাংবিধানিকভাবে ছিল সেটাকে আরও বেশি একটা জায়গায় নিয়ে গেল হচ্ছে আসলে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে জায়গাটা তৈরি করলো। তো এইটার ভেতর দিয়ে আজকে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে সরকার গঠন করেছি এবং এই জায়গাটা কিন্তু আমাদের ভেতরে আছে যে আমরা যখন এই মানে বন্দোবস্ত পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন কিন্তু সেটা এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং 1/11 ফলে সৃষ্ট যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর একটা পরিবর্তনের জায়গাটাতে আমরা কথা বলছি এবং এই যে জায়গাটা আমরা কথা বলছি, এই জায়গাটা আমাদের উপলব্ধির প্রকাশ। ফলে এটা রাজনৈতিক দলগুলো বলছে, এটা আজকে ছাত্র তরুণরা বলছে এবং দেশের মানুষ বলছে। ফলে আমি মনে করি যে রাজনীতিতে আমরা বাংলাদেশের জনগণ শেখার প্রক্রিয়ার ভেতরে আছি। এই শেখার প্রক্রিয়াটা কখনোই শেষ হয় না। যদি আরও আগে হয়ে যেত তাহলে আরও ভালো হতো, তাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এ পর্যন্ত এটা হয়নি। ফলে সামনের দিনে আমি আশাবাদী যে আমরা এই আর কোনো 1/11 আমাদের দেখতে হবে না।
ধন্যবাদ জানাচ্ছি আবুল হাসান রুবেল। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, যেমনটি আসলে আবুল হাসান রুবেল সুস্পষ্টভাবে বলছিল যে আমাদের গণতান্ত্রিক যাত্রায় কিংবা আমাদের রাজনীতিতে কতটা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা বারবার গণতান্ত্রিক যাত্রায় যদি বলি হোঁচট খেয়েছি, সেই জায়গা থেকে 2007 থেকে 2024 পরিবর্তনটা আপনার চোখে কি দেখেন, আর রাজনীতি এখন কতটা স্থিতিশীল হয়েছে? আচ্ছা, অনেক ধন্যবাদ জয়ী, এবং আমার সহ-আলোচককে অনেক ধন্যবাদ। উনি যথার্থ বলেছেন। আপনি গণতান্ত্রিক চর্চার কথা বলছেন। তো প্রথম কথা হতে আমি যেটা বলতে চাই, কোনো এক অদ্ভুত কারণে গণতন্ত্র বা গণতান্ত্রিক চর্চার কোনো পরিবেশ স্বাধীনতার পরবর্তী সময়ে এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। কথাটি শুনতে রূঢ় হলেও এটাই সত্য। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, আপনি দেখবেন আমাদের যে রাজনৈতিক দলগুলো নিয়েই তো 1-11 আলাপটা কেন, রাজনৈতিক দল নিয়ে তো আপনি দেখবেন যখন কোনো রাজনৈতিক দলের মধ্যেই গণতান্ত্রিক চর্চা হয় না, তখন বৃহত্তর পরিসরে গণতান্ত্রিক চর্চার যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেক সমস্যাজনক হয়। আপনি খেয়াল করে দেখবেন আমাদের যেই মানে দলগুলো, রাজনৈতিক দলগুলো, গুরুত্বপূর্ণ যে দলগুলো, গত 15 বছর যে দলটি ক্ষমতায় ছিল তার তো 15 বছর ছিল, তাই না? আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তার অভ্যন্তরে, মনে করেন তার অনেকগুলো সহ সংগঠন তো ছিল, তাই না? তাদের কাউন্সিল পর্যায়ে বলেন, এই পর্যায়ে আপনি একটু নথি ঘেঁটে দেখেন তো যে কোথাও তারা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে কিনা, অর্থাৎ নির্বাচন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের সভাপতি বা তাদের যে সম্পাদক এদেরকে আসলে নিয়োগদান করেছে কিনা। উত্তর পাবেন যে দেখবেন না। একইভাবে আপনি অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে এই ঘটনাটি দেখতে পাবেন। মানে যত রাজনৈতিক দলগুলো, তাহলে কি আমাদের মূল সংকট রাজনীতির সংস্কৃতিতে? ইয়েস, রাজনৈতিক সংস্কৃতি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সংকট, এবং আমরা সংস্কৃতিগতভাবে গণতন্ত্রকে মিসরিড করেছি। এটা হচ্ছে আরেকটি বড় সংকট। আমাদের গণতন্ত্রের বোঝাবুঝি অনেক বেশি পেশি শক্তি কেন্দ্রিক হয়ে গেছে। এটিও আমি নির্দ্বিধায় বলতে চাই। পেশি শক্তি কেন বলেছি, আপনি খেয়াল করে দেখেন, শুনতে যেমনই লাগুক না কেন, তত্ত্বাবধায়ক সরকার এটি তো আপনার বিভিন্ন অন্যান্য সভ্য দেশে কিন্তু এ ধরনের কোনো নাই, ফরম্যাট নাই। তাহলে ঘটনাটা কি হয়? আমার আস্থাহীনতা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন যখনই একটি সরকার তার টার্ম মানে শেষ করে, সে অপর রাজনৈতিক দলের সাথে একটা সংলাপেও বসতে পারে না, বসতে চায় না। প্রশাসন থেকে শুরু করে সকল কিছু দলীয়করণ করে ফেলা হয়। আস্থা জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী তো সকল নাগরিককে সমানভাবে দিবে, সেটি করবে না, এটি দলীয়করণ হয়ে যায়। তার মানে কি, রাজনৈতিক যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটার মধ্যে এক ধরনের ক্ষমতার অপপ্রয়োগের একটা সংস্কৃতি আছে। কতক্ষণ আমি ক্ষমতার প্রতি একটা লোভ এই জিনিসটি আছে। এটি নয় যে আমি সেবা করব। সেবকের আসন, অর্থাৎ যিনি রাজনীতি করবেন তিনি তো সেবা করবেন, জনগণের সেবা করবেন, জনগণের উপরে ছাড়বেন দায়টা। কিন্তু যখন আপনি জনগণের উপরে দায় ছাড়তেই মনে করেন যে জনগণকে আমার প্রয়োজন নাই, আমি একচ্ছত্রভাবে আমার পছন্দের লোককে বসাতে পারি, আমি নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারি, এটি স্পষ্টত প্রমাণ হয় যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিরই মধ্যে একটি ঘাটতি আছে, যেটি অগণতান্ত্রিক, যেটি ভীষণ রকমের পেশি শক্তির সাথে নির্ভরশীল, এবং যেটি ভীষণ রকমের ভাবে আপনার একটা দুর্নীতিগ্রস্ত একটা সমাজ ব্যবস্থার রিফ্লেকশন ঘটায়, যার প্রেক্ষিতে আপনার 1-11 মতো ঘটনা ঘটে যাচ্ছে। 1-11 ঘটে গেছে, তারপরে কি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে? আপনি গত 15 বছর 2008-এর ইলেকশনের পরে এই যে এতগুলো নির্বাচন হয়েছে, কোনোটি কি গণতান্ত্রিক নির্বাচন বা গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে? করেনি তো। এমনকি সর্বশেষ গণতন্ত্রের পরিচয় কি দিয়েছে? গণঅভ্যুত্থান, যেটি 5ই অগস্টে ঘটেছে। গণমানুষ, গণসমুদ্র সকলে যে রিয়াকশন ঘটেছে, অর্থাৎ এই যে বয়লিং ফ্রগের মতো সে একটি রিয়াকশন ঘটেছে। কাজে সংস্কৃতিগতভাবে আপনি যদি পরিবর্তন না হই, আমাদের রাজনৈতিক দলগুলো পরিবর্তন যদি না হয়, মানুষ যদি পরিবর্তন না হয়, জনগণ যদি পরিবর্তন না হয়, তার চিন্তা যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে এটি পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। গণঅভ্যুত্থানের কথা বলছিলেন, আমরা গণঅভ্যুত্থানে দেখেছি যে ঐক্যের শক্তিতে দারুণ একটা ব্যাপার, বিস্ময়কর একটা ব্যাপার ঘটে গেল। 5 মাসের ব্যবধানে সেই ঐক্যের শক্তিটা আমরা কতটা ধরে রাখতে পেরেছি? 5 মাসের ব্যবধানে ঐক্যের শক্তি ধরে রাখার থেকেও গুরুত্বপূর্ণ, 5 মাসের ব্যবধানে আমি আবারও ক্ষমতার ভাগ বাটোয়ারার দিকে মনোযোগী হয়েছি।
এটি হচ্ছে শিক্ষক হিসেবে আমি বলতে চাই, একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ঐক্য করেছেন, এই ঐক্যের মধ্যে থেকে আপনি কিন্তু অনেক অংশীজনকে বাদ দিয়েছেন। ঐক্য কখন হয়? অংশীজনকে সহ মিলেতে হয়, তাই না? 5ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে কিন্তু বাংলাদেশের শ্রমিক, মজুর, আমজনতা, নারী সকলে এটার সাথে যুক্ত ছিল। হঠাৎ করে আপনি দেখবেন 5ই আগস্টের পরে এই গণ অভ্যুত্থানের ক্রেডিট কার, কে এর চালিকা শক্তি, এর পুরা ক্রেডিট নেওয়ার একটা কম্পিটিশন তৈরি হয়ে গেল। অথচ এটি কিন্তু ক্রেডিট নেওয়ার বিষয় ছিল না, এটি সকলের দেখে এটি গণ অভ্যুত্থান। এটি কোনো একক রাজনৈতিক দলের হওয়ার সুযোগ নাই, এটি কোনো একক পক্ষের হওয়ার সুযোগ নেই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এটিকে যখনই আপনি একক পক্ষের হিসেবে নিতে চেয়েছেন, তার মানে আপনি অন্য অনেকের কন্ট্রিবিউশনকে ইগনোর করতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই তখনই ঐক্যের ভাঙন হওয়া, ফাটল হওয়া শুরু হয়েছে। এবং উদ্দেশ্য, আপনি এই মুহূর্তে কি হচ্ছে দেখেন, কোনো রাজনৈতিক দল গঠনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছে অন্যায়ের এবং নিপীড়নের বিপক্ষে। এটি একটি, আমি স্পষ্ট হিসেবে এই কথাটি বলতে চাই। কিন্তু এর পরে ঘটনাটা কি ঘটছে? এখন আপনার ইলেকশন, আমি তো বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইলেকশন আপনাকে আনতে হবে, বিভিন্ন দল আসবে, এটাই কিন্তু সৌন্দর্য। দলকে বন্ধ করে দেওয়ার কিন্তু সৌন্দর্য না, দলের বক্তব্য বন্ধ করে দেওয়া কিন্তু সৌন্দর্য না, নিষিদ্ধ করে দেওয়া কিন্তু সৌন্দর্য না, এটা অগণতান্ত্রিক চর্চা। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে বারংবার অগণতান্ত্রিক চর্চার দিকে ধাবিত হচ্ছে কিনা সেটি দেখাটা খুব জরুরি। আর ওটি যদি করতে থাকেন, বারংবার আমাদের এই ঐক্যতে ফাটল ধরবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আবুল হাসান রুবেল, এই জায়গাটিতে আপনার মন্তব্য জানতে চাই। আমরা দেখলাম ঐক্যবদ্ধ শক্তিতে গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু গণঅভ্যুত্থানের 5 মাসের ব্যবধানে আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের অংশীদাররা এখন যার যার স্বার্থের সমীকরণ নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। খুব স্পষ্ট যে আসলে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যে এই গণ অভ্যুত্থানটা হয়েছিল আসলে এটার ভেতরে অনেক মতের, অনেক পথের মানুষ ছিলেন। এবং এখানে মানে আমি মনে করি যে জীবনের সমস্ত শাখার লোক আসলে এই অভ্যুত্থানের ভেতরে অংশ নিয়েছেন। এখানে ছাত্র, শ্রমিক, নারী, হিজড়ারা, এখানে তারপরে এখানে যত ধরনের মানে ইয়েরা ছিলেন, মানে শ্রমজীবী মানুষ বিশেষত, তারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু এইটার মানে আসলে ঐক্যের সূত্রটা কি ছিল? ঐক্যের সূত্রটা ছিল আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার, কিংবা এই যে সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সে যেরকম শাসন প্রতিষ্ঠা করেছিল তার বিরুদ্ধে আসলে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ঐক্যটার এখন আমি দেখি যে আসলে এই যেহেতু শেখ হাসিনার পলায়ন কিংবা দেশত্যাগের পরে দেখা গেছে যে আসলে ঐক্য যেটা গড়ে তুলেছিল সেই শেখ হাসিনার অনুপস্থিতি, এটার ভেতরে ওই যে আমি বললাম যে এটা বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক ছিলেন, তাদের নিজ নিজ রাজনৈতিক জায়গাটা এখন মানে প্রকাশ্য হচ্ছে। যদিও আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এটা প্রথম থেকেই বলে আসছি এবং এখনো বলছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত হচ্ছে, পুরনো একটা ক্রাইসিস কখন হয়? যখন আসলে মানে ওল্ড ইজ ডাইং বাট নিউ ক্যানট বর্ন, এরকম পরিস্থিতি যখন হয়, এটা আন্তোনিও গ্রামশি বলেছিলেন। তো যদি এরকম পরিস্থিতি হয় যে আমরা এরকম নতুনের জন্ম দিতেই ব্যর্থ হচ্ছি, তাহলে আসলে আমরা একটা ক্রাইসিসের ভেতরে পড়বো। ফলে এই ক্রাইসিস যাতে না হয়, আমরা যাতে একটা নতুন জায়গায় যেতে পারি, এই প্রবলেমটাকে উত্তরণ ঘটাতে পারি, অর্থাৎ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত করতে পারছি আমরা, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারী সমস্ত শক্তির ঐক্যবদ্ধ থাকা দরকার। এবং এই ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা দরকার, এইটা আমি মনে করি। এবং এইটা যতক্ষণ পর্যন্ত না হবে, এটা আমরা মনে হয় না, আমি মনে করি যে আচ্ছা এখানে পার্থক্য দেখা দিয়েছে, এখানে পার্থক্যগুলো তৈরি হচ্ছে এবং পার্থক্য বাস্তব, কিন্তু এই পার্থক্য সত্ত্বেও আমরা কিছু ব্যাপারে অবশ্যই সকল রাজনৈতিক দলের একমত হতে হবে এবং সেইটার ভিত্তিতেই আসলে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। রাজনৈতিক দল শুধু না, এখানে অন্যান্য নাগরিকরা, ছাত্ররা, অন্য সকলেরই যারা যারা মানে এই অভ্যুত্থানের ভিতরে বাংলাদেশের সকল জনগণই তার স্টেক হোল্ডার। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা আন্তরিক?
আমার কাছে মনে হয় যে বেশ আন্তরিক, মানে এই দিক থেকে যে ধরেন কিছু কিছু বিষয় আছে যেগুলোতে তারা হয়তো খুব সহজে মানে বদলাবে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে এই ধরেন আমরা কিছুদিন আগে কথা বলছিলাম এবং দেখছিলামও একটা সবাই মিলে একসাথে আসলে এক ধরনের আলোচনার ভেতরে, তো সেখানে দেখছিলাম যে আসলে প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন যে বাংলাদেশকে একটা নতুন করে মানে আমরা নতুন যাত্রা শুরু করি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করুক। কিন্তু এটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। এখন এই মত পার্থক্যগুলোকে আসলে একটা একত্রিত করা এবং মত পার্থক্যগুলোকে কমিয়ে আনা, এটা হচ্ছে একটা বিষয়। আর রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন যদি বলেন, রাজনৈতিক সংস্কৃতি শুধু না, আমি বলি সাধারণভাবেই আমাদের সংস্কৃতির ভেতরে যা যা এই রাজনীতির ফলে তৈরি হয়েছে তা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের যে তৈরি হয়ে আছে, যে রাজনৈতিক সংস্কৃতিটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে যে একজন আরেকজনের রাজনীতিকে সম্পূর্ণভাবে মানে বিলোপ করে দেওয়া, বিনাশ করে দেওয়ার রাজনীতি মানে সংস্কৃতি। এই জায়গা থেকে অবশ্যই আমাদের বেরোতে হবে এবং এইটা পরিবর্তন ঘটাতে হবে এবং সহাবস্থান করে আমরা পরস্পরের সঙ্গে মানে ভিন্নতা সত্ত্বেও যাতে একটা সমাজে বসবাস করতে পারি সকলে মিলে, এই ঐক্য আমাদের গঠন করতে হবে। এটাই হবে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা প্রধান দিক। আমরা যেমনটি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর অনাস্থার ফসল ছিল 111। বর্তমান সময়ে নানা বিষয়ে আমরা দেখছি যে অনেক কিশোর রাজনীতিতে কি বার্তা দিচ্ছে। প্রশ্নটি থাকছে আপনার কাছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবুল হাসান রুবেল, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর অনাস্থার ফসল ছিল 111। সেই জায়গা থেকে আমরা গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দেখছি, অনৈক্য দেখছি। এই অনৈক্য রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি যে অনৈক্য আমাদের কোনো বার্তা, ভালো বার্তা কখনোই দেয় না। যেটা আমি আগেও বলছিলাম যে আসলে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পর্যন্ত আসলে এই ঐক্য ধরে রাখা দরকার। এটি হচ্ছে আমাদের একটা প্রধান রাজনৈতিক লক্ষ্য। এবং আমি মনে করি যে যে বিষয়ে অনৈক্য আছে সেগুলো আসলে সমাধানযোগ্য। যেমন ধরা যাক যে কেউ কেউ সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেউ কেউ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের বিচার আগে হবে তারপরে নির্বাচন। হ্যাঁ, তারপরে আবার নির্বাচন। আমি মনে করি যে হ্যাঁ, নির্বাচন মানে আওয়ামী লীগের কেন মানে যারাই গণহত্যার সঙ্গে যুক্ত তাদের সকলের বিচার হওয়া দরকার। এটা একটা, কিন্তু এটার সাথে নির্বাচনের সম্পর্ক আমি ওইভাবে দেখি না যে এটার সাথে নির্বাচনের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। এই বিচারটা ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা এবং মানে বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার কথা আমাদের, এবং সেই জায়গাটাতে আমাদের দ্রুততার সাথে এগোনোর সমস্ত ব্যবস্থা করা দরকার এবং এই বিচারের প্রক্রিয়া। একই সঙ্গে আমি মনে করি যে শহীদদের এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, এখানে যে আহতরা আছেন তাদেরকে যে যথাযথ চিকিৎসা আরও ভালোভাবে যেটা দেওয়া যেত সেটা পরিপূর্ণভাবে করা যায়নি, এগুলো আছে। কিন্তু এগুলোর সাথে আমি সংস্কার এবং নির্বাচনের প্রশ্নটাকে আলাদাভাবে দেখতে চাই আর কি। যে এই নির্বাচন, কেউ বলছেন যে সংস্কার আগে হবে তারপরে নির্বাচন হবে, আর কেউ বলছেন নির্বাচন আগে হবে তারপরে সংস্কার হবে। আমি দেখছি যে এখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয় সেক্ষেত্রেও অনেকগুলো সংস্কার প্রয়োজন। তা না হলে আসলে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য যে নির্বাচনটা আমরা চাই, দেশের জনগণ চান, সেটা হওয়া সম্ভব না। দ্বিতীয়ত, আসলে কোনো সংস্কারের জন্য নির্বাচন লাগবে। যেমন আপনি সাংবিধানিক একটা সংস্কার করতে চান, সংবিধান পুনর্লিখন বলেন, সংশোধন বলেন, যাই বলেন, এটার জন্য একটা সংসদ মানে জনগণের প্রতিনিধিত্ব দরকার এবং অন্য একটা কারণেও দরকার। কারণটা বলি যে ধরেন আপনি যদি শুধুমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট করেন এবং সেই ইলেকটেড পার্লামেন্টের ভেতর দিয়ে আপনি কিছু সংস্কার করলেন, সেটা আসলে পরবর্তীকালে যে কোনো আদালতের মাধ্যমে এটা রহিত হতে পারে। কিন্তু আপনি যদি পিপলের কাছে ম্যান্ডেট নেন, সেজন্য আমরা মনে করি আগামী নির্বাচনকে হওয়া দরকার হচ্ছে সংস্কার সভার নির্বাচন, যাতে আমি পিপলের কাছে ম্যান্ডেট নিব যে আমি এই সংস্কারগুলো করব এবং এই কোন সংস্কারগুলো করব যেগুলো আসলে সবাই আমরা ঐক্যমত্য হব। মানে এই যে কিছুদিন পরেই আমাদের এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্য কমিশন গঠন করেছেন, সেই ঐক্য কমিশনে রাজনৈতিক দলগুলো যাবে। আমরা মনে করি এখানে ঐক্য এবং সমঝোতার জায়গা তৈরি আছে, ফলে এই ঐক্য ও সমঝোতার জায়গায় আমরা যে বিষয়ে একমত হব সেই বিষয়কে ধরে আমাদের একটা ঐক্য সমঝোতা কি কি বিষয় হলো সেগুলোকে আমরা
ইয়ে করব। এখন এইটাকে আমরা জনগণের কাছে একটা সকলে মিলে অঙ্গীকার করব যে আমরা এই যখন আমরা ক্ষমতায় যাব, যেই যাক আর কি, রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করবে এবং ক্ষমতায় যাবে, তবে যেই যাক এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তাহলে জনগণের মানে রাইট থাকছে যে আসলে সে এটার জন্য ভোট দিচ্ছে, এবং জনগণের ভোটের মাধ্যমে তার আগামী নির্বাচনটা হবে হচ্ছে একটা সংস্কার সভার নির্বাচন, যেই নির্বাচনের ভেতর দিয়ে এই সংস্কারগুলো হবে এবং তার পরবর্তীতে সবাই যার যার মতো রাজনীতি করতে পারেন, এবং সবাই এইটার ভেতরেও তার যে সমস্ত আর্থসামাজিক অন্যান্য দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা অবশ্যই জনগণের কাছে আলাদাভাবে যেতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আবুল হাসান রুবেল। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, চিকিৎসার জন্য বেগম জিয়া বিদেশ যাবার পর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা হচ্ছে -2 ফর্মুলার কথা। এই আশঙ্কা কেন রাজনীতিতে? -2 তো আসলে এর আগেও ছিল একবার, তখন এক ধরনের -2 ছিল, সেখানে ছিল হচ্ছে আমাদের শেখ হাসিনা এবং খালেদা জিয়া, আপনার নিশ্চয়ই মনে আছেন, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছি। এখনকার -2 কারা? এখনকার -2টা আসলে কে? তারেক জিয়া এবং খালেদা জিয়া? সহজ করে যদি প্রশ্ন করি, যে আলোচনাটা এখন চলছে কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, মানুষের পরিবর্তন হওয়ার এক ধরনের আছে, চাহিদা আছে, সমাজ আপনার পরিবর্তিত হবে, সমাজ কখনো স্ট্যাটিক না। আমি একটা কথা বলি, দেখেন, আপনি যে কোনো অর্থে যে কোনো রাজনৈতিক দলের যিনি প্রধান থাকেন, একজন নেতা কিন্তু মানুষের দরকার হয়। নেতৃত্ব ছাড়া কোনো দেশ চলতে পারে না। আপনি জাতীয় ঐক্যের কথা বলেন বা অনৈক্যের কথা বলেন, যেটার কথা বলেন না কেন, নেতা কিন্তু খুব দরকার। এবং নেতা কি কেমন হতে হবে? নেতা হতে হবে যিনি, যার ভিশন থাকবে, দূরদর্শিতা থাকবে, যার কঠোরতা থাকবে, এবং সবচেয়ে বড় দেশপ্রেম ও সততা থাকবে। দেশপ্রেম এবং সততা থাকবে, তা না হলে কিন্তু কেউ নেতা হওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারবে না। এখন বারংবার এই যে আমাদের দেশে -2 ফর্মুলা আসে, আমি খুব খুশি হতাম যদি নেতৃত্ব বিচার করে আপনি -2 ফর্মুলা করতেন, কিন্তু এখানে নেতৃত্বের বিচারটা হয় না। বিচারটা কি হচ্ছে জানেন? বিচারটা হচ্ছে অমুকে ক্ষমতাবান, অমুককে সরায় দিলে, মাইনাস করলে আমার রাস্তাটা প্রশস্ত হবে। এই চিন্তাটা হচ্ছে সমস্যাজনক। আপনার যে দলের যে নেতাই হোক, তিনি যদি নেতৃত্বের গুণ না রাখেন, তিনি যদি সৎ না হন, তিনি যদি দূরদর্শী না হন, তিনি যদি দায়িত্বশীল না হন, আমি নির্দ্বিধায় বলতে পারি, দল বলতে পারে, যেখান থেকে শুরু করেছিলাম, যে আমি এই নেতৃত্ব মানি না। সংকট হচ্ছে এই নেতৃত্ব মানি না বলার রাস্তাটাকে আমরা তৈরি করতে পেরেছি কিনা, এইখানে হচ্ছে সমস্যা। যে কারণে আপনি আজকে -2, কালকে আবার আরেক নেতা দাঁড়িয়ে যদি যায়, আপনি এই ফর্মুলাতে যাবেন। এটা কোনো এক অদ্ভুত কারণে ৭১-এর পরবর্তী বাংলাদেশে আপনি দেখবেন আজও একটি অমীমাংসিত রাজনৈতিক ইতিহাস বাংলাদেশ তৈরি করতে পারেনি। কেন আপনার এক দল আসলে আরেক দলের ইতিহাস, মানে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস খালি পরতে পরতে পরিবর্তন করব কেন? যুদ্ধ তো একবারই হয়েছে, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। শহীদের সংখ্যা নিয়ে আপনি বিতর্ক তুলবেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক তুলবেন। আজকে 24 এই মুহূর্তে আছে, মৌলিক বিষয়গুলোতে আমরা ঐক্যমত্যে কেন পৌঁছাতে পারি না? এখানেই বলছি, যদি আপনি একটি রাজনৈতিক বাস্তবতার মৌলিক জায়গাতে, একটি দেশের মৌলিক ইতিহাসের ঐক্যমতেই আপনি পৌঁছাতে পারেন নাই, ইতিহাসের মতো ইসেতে, ইতিহাস রাজনৈতিক আমরা সবাই জানি, ইতিহাস মাত্রই রাজনৈতিক। ইএইচকারের বই ছিল কাকে বলে ইতিহাস, সবাইকে তো আমরা, মানে ইতিহাস হয় কোনটা? আজকে আপনি 24-এর ইতিহাস করেছেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নামকরণ করেছেন, 2024-এ বসে আপনি ছাত্র আন্দোলন নামকরণ করলেন, এতগুলো ছাত্রী শিক্ষার্থী তারা কোথায় গেল? আপনি তো ইতিহাস থেকে পুরো এই নারীদেরকে কাট অফ করে দিয়েছেন বাক্যের মধ্যে থেকে। খেয়াল করে দেখেন, ইতিহাস তো অনেক পলিটিক্যাল, অথচ আমরা কিন্তু এই বাস্তবতাতে জানি যে এই 2024-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নারীদের ভূমিকাটা কি ছিল। ইতিহাস ম্যানিপুলেটেড হয়, ইতিহাস যখন রচনা হয় তখন ম্যানিপুলেট হয়। তাহলে এই যে আপনি -2-র কথা বলছেন বা যার কথা বলছেন, প্রবলেমটা হচ্ছে, আমি আবারও বলছি, নেতৃত্বকে জবাবদিহিতামূলক করতে হবে। তা না হলে শুধুমাত্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য বিভিন্ন সময় শুধু -2 না, কু হয়েছে না, কত কত কু আপনি খেয়াল করে দেখেন, কুগুলো কেন হচ্ছে? তার মানে কি? রাজনৈতিক ক্ষমতা বলের কারণে কু হচ্ছে। এখন আমাদের কি করতে হবে? আমরা
এই যে বিরতির মধ্যে রুবেল ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, যে কোনো অর্থে দেশটা আসলে আমাদের, এই বাংলাদেশটা আমাদের। ৭১-এর ৩০ লক্ষ শহীদ যখন জীবন দিয়েছে, তারা এই বাংলাদেশটার জন্য দিয়েছে। আপনি এর পরবর্তীতে যখন আমাদের এরশাদের বিরোধী আন্দোলন হয়েছিল ৯০-এর, নূর হোসেন যখন জীবন দিয়েছে, দেশটাকে ভালোবেসে দিয়েছে। ২৪-এ যারা জীবন দিয়েছে, দেশটাকে ভালোবেসে দিয়েছে। এই যে মানুষজন যে জীবনটা দিচ্ছে, দেশকে ভালোবেসে দিচ্ছে, তাহলে সেই দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সমস্যা ওখানেই হয়েছে যে আমরা যদি দেশটাকে না ভালোবাসতে পারি, আমাদের নেতৃত্ব যদি দেশের কথা না চিন্তা করে শুধুমাত্র ক্ষমতার আসনের কথা চিন্তা করে, তাহলে বারংবার আমরা ঘুরে ফিরে ওই বৃত্তে ফেরত যাব। আপনি বলছিলেন যে রাজনৈতিক পালা পরিবর্তনের সাথে সাথে বদলে যায় আমাদের ইতিহাসও। সেই জায়গা থেকে যখন জুলাই প্রোক্লেমেশন নিয়ে এত আলোচনা চলছে, এত বিতর্ক আমরা দেখছি, সেখানে আমরা সবার যদি ভূমিকাকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে চাই, অন্তর্ভুক্ত করতে চাই, সেই বাস্তবতায় আমরা পৌঁছাতে পারবো কিনা, সেই আলোচনায় আসতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যে আলোচনায় আমরা ছিলাম, জুলাই প্রোক্লেমেশন নিয়ে নানামুখী আলোচনা চলছে। সকল অংশীদারদের ভূমিকাকে আমরা সঠিকভাবে এবার অন্তর্ভুক্ত করতে পারবো কিনা, এই জন্যই আমি আপনাকে বলেছি যে এবার যদি অন্তর্ভুক্ত করতে আপনি না পারেন, এটি তো একটি খুব নিকট অতীতের একটা ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী আমি, আপনি, আমরা সবাই। এবং এটি কিন্তু একটি এই সময়টা কিন্তু একটি ডিজিটাল ফুটপ্রিন্টের সময়। এই সময়টা কিন্তু এআই এর সময়। আপনি কিন্তু এখানে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে আমি বলছি যে এখানে কিন্তু সকল কিছু রেকর্ডেড, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সকল কিছু এখানে, অডিও ভিডিও, আপনি অনেক কিছু পাবেন। সেইখান থেকে যদি আপনি ইতিহাসের তথ্য লিপিবদ্ধ করতে না পারেন, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে তো অতীতের ইতিহাস তো ইতিহাসই রয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে রাজনৈতিকভাবে সচেতনভাবে আপনি ইতিহাসকে বানচাল করার প্রচেষ্টায় লিপ্ত আছেন কিনা, আপনি ইতিহাসে যার যেটা কৃতিত্ব, তাকে সেই কৃতিত্বের অংশটুকু আপনাকে দিতে সমস্যা কোথায়। এই যে জাতিগতভাবে আপনি চিন্তা করে দেখেন যে আপনার ৭১ বলি, আবার বা ২০২৪ও বলি, এখানে যে মেয়েদের কথা আমি আপনাকে বললাম, যে এখানের ছাত্রীরা প্রথম দিন ১৭ই জুলাই আবু সাইদ মারা যাওয়ার আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে, নারী শিক্ষার্থীদের উপরে যেই আহত রক্তাক্তের ভিডিওগুলো দেখা গিয়েছিল, আপনি আমাকে বলেন যে এই যে আজকে যখন ৫ই আগস্টের পরবর্তী সময়ে এই সকল নারী শিক্ষার্থীদের মিডিয়া রিপ্রেজেন্টেশন বলেন, রাষ্ট্রীয় সম্মাননা বলেন, স্বীকৃতি বলেন, বা তাদের যে পরবর্তীতে এই যে কমিটিগুলো হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, এই অনেকগুলো কমিটি তো হয়েছে, আমরা তো দেখেছি, এই কমিটিগুলোর বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এরা কোথায়? আপনার তো ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, তাদের তো ত্যাগ আছে, তারা তো তখন ঝুঁকি নিয়েছে, তাদেরকে আমরা পেলাম না কেন, পাচ্ছি না কেন? তার মানে হচ্ছে আপনি এটি একটি অর্ধ ইতিহাস রচনা করছেন, এবং আপনার কাছে এটা, আপনার চোখে এটা নর্মাল, স্বাভাবিক। আপনি নাগরিক ঐক্য তৈরি করেন, জাতীয় নাগরিক ঐক্য তৈরি করেছেন, ঐক্যের যে ছবি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের সামনে এসেছে, সেই ঐক্যের ছবিতে ঘটনাচক্রে কেবল এবং কেবলমাত্র ২জন নারীকে পাওয়া গেছে। কেন? আন্দোলনের সময় কি রাজপথে কেবল ২জন নারী ছিল? আন্দোলনের সময় কি রাজপথে কোনো লোক ছিল না? রাজনৈতিক দলগুলোতে কি কোনো নারী কর্মী নেই? তাহলে কি সিদ্ধান্ত গ্রহণের মতো অথবা জাতীয় ঐক্যের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে নারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দকেও কি অবহেলা করা হচ্ছে? এই গুরুত্বপূর্ণ অংশীজনকে আপনি বাদ দিচ্ছেন কেন? আপনি কেন ওই দিনমজুরকে বাদ দিয়েছেন? আপনি কেন ওই রিক্সা চালককে বাদ দিয়েছেন? তাহলে যে অংশীজনের নাগরিক ঐক্য, সকলের বৈষম্যবিহীন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটা কি কেবলই মুখের ডিসকোর্সের অংশ? সেটা কি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের নেই? এই প্রশ্নগুলো ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। আবুল হাসান রুবেল, আমরা দেখলাম যে ৩১শে ডিসেম্বর ছাত্রদের দুটি সংগঠন জুলাই প্রোক্লেমেশন প্রকাশ করবার ঘোষণা দিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। তো সম্প্রতি সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে সরকার জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করবে না, ফ্যাসিলিটেট করবে। কোন প্রক্রিয়ায় হবে? আমার মনে হয় যে জুলাই প্রোক্লামেশন না বলে এটাকে আমরা ডিক্লারেশন বলতে পারি। পার্থক্যটা বুঝতে হলে আমি, প্রোক্লামেশন মানে হচ্ছে আসলে একটা নতুন যাত্রা, নতুন শুরু, সেটাকে বোঝায়। আমরা ইতিমধ্যে একটা বাংলাদেশ রাষ্ট্র
ভেতরে বসবাস করছি, এইটা নতুন করে আমাদের প্রোক্লেইম করার কিছু নাই। ফলে একটা ডিক্লারেশনের জায়গায় আমরা যেতে পারি যে জুলাই আন্দোলনটা আমাদের আসলে তার কি ভিত্তিতে হয়েছে এবং সেইখান থেকে আমরা নতুন বাংলাদেশে কি কি পরিবর্তন চাই, এটা ডিক্লারেশন হতে পারে। এবং এইটা আমার মনে হয় যে একটা সরকার এটাতে ফ্যাসিলিটেটরের ভূমিকা থাকাই ভালো, কারণ সরকার আসলে গঠিত হয়েছে এই জুলাইয়ের আন্দোলনের ফলাফল হিসাবে। ফলে জুলাইয়ের ডিক্লারেশনের কথা যেহেতু বলছেন আবুল হাসান রুবেল, তাহলে গণঅভ্যুত্থানের পরপর কেন হলো না, 5 মাস পরে প্রয়োজনীয়তা আমরা কেন অনুভব করছি? আমি মনে করি যে বরং এটা 5 মাস পরে হলেও যদি হয় খারাপ কিছু না, যদি সকলের সম্মতিতে এটা হতে পারে এবং এখানে গণ অভ্যুত্থানের সমস্ত শক্তি যদি একমত হয়ে একটা ঘোষণা দিতে পারে যে আমরা এটা মনে করছি, তাহলে আসলে একটা রাজনৈতিক ডিরেকশন পাওয়া যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে যদি 5 মাস পরেও হয় সেটাও হতে পারে। কিন্তু যদি এটা বলেন যে সবচেয়ে আদর্শ কি ছিল, তাহলে তো আসলে এই মানে আরো আগেই এটা মানে জুলাইয়েরও আগে এই প্রোক্লেমেশন যদি থাকতো বা ডিক্লারেশন যদি থাকতো তাহলে আমার কাছে মনে হয় সেটা তখন আমরা ওইটার উপরে ভিত্তি করে জনগণ এসছে এটা আমরা বলার ক্ষেত্রে ইয়ে করতে পারতাম। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে জনগণ তো আসলে এসছেন তার যার যার জায়গা থেকে, এবং যার যার জায়গা থেকে আসার ভেতরে কিন্তু 3 তারিখে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার মানে বিলোপ চাই, এবং এই সরকারের পদত্যাগের 1 দফা ঘোষণা করা হচ্ছে। এই 3 তারিখে ঘোষণা করা হয়েছে এবং তারপরে কিন্তু আসলে জনগণের বিপুল পরিমাণে অংশগ্রহণ আমরা দেখেছি। ফলে জনগণ এ বিষয়ে তাদের সাড়া দিয়েছেন, এটা আমরা ধরে নিতে পারি। সেটার ভিত্তিতে নতুন একটা ডিক্লারেশন অবশ্যই হতে পারে এবং মানে হয়তো নানান ব্যস্ততা, অন্যান্য পরিস্থিতি, দেশের নানা ধরনের পরিস্থিতি, এই সমস্ত কারণে হয়তো দেওয়া যায় নাই। কিন্তু এখনো যদি সকল অংশীজন, আমার মত হচ্ছে যে সকল অংশীজন এটাতে একমত পোষণ করেন, তাহলে একটা ঘোষণা দেওয়া যেতে পারে। সেখানে ছাত্রদের যে দাবি উঠেছিল যে 72-এর সংবিধানের কবর রচনা করা হবে, আমি মনে করি যে এটা কারো কারো হয়তো বক্তৃতার অংশ। কবর রচনা করাটা আসলে শব্দ হিসেবে আমার কাছে খুব মানে ইয়ে মনে হয় না। আমি যেটা মনে করি যে 72-এর সংবিধানের অবশ্যই গুরুতর পরিবর্তন দরকার, কারণ 72-এর সংবিধান আসলে বাংলাদেশে যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো এবং আমরা যে সমস্ত জিনিস নিয়ে ভাইসেস নিয়ে, যে সমস্ত পাপ নিয়ে আলোচনা করছি, যে একটা দলের প্রধান এমন হয়ে যান যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে আর সরানো যায় না, তার নেতৃত্ব পছন্দ না হলেও বলা যায় না, এইগুলোর ক্ষেত্রেও আসলে এই 72-এর সংবিধানের 70 অনুচ্ছেদ, আমাদের এখানকার 55 অনুচ্ছেদে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, নির্বাহী ক্ষমতা দিয়ে দেওয়া, এগুলোর আসলে ভূমিকা আছে। ফলে এই সংবিধানের ভেতরে দিয়ে এই ক্ষমতা কাঠামো, যে ক্ষমতা কাঠামো উত্থিত হয়, সেই ক্ষমতা কাঠামোটা বাংলাদেশে প্রতিষ্ঠান তৈরি করতে এবং একটা গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে এটা একটা বাধা দিয়েছে। ফলে এইগুলোর গুরুতর পরিবর্তন দরকার। সংবিধানের আরো অনেকগুলো বিষয়ের আমাদের পরিবর্তন দরকার, যেমন ধরেন বাংলাদেশের মানে যেটাকে আসলে সত্যিকারের অর্থে প্রথম আমাদের প্রোক্লেমেশন কি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এর ভিত্তিতে বাংলাদেশ চলবে, সেটার উল্লেখ কিন্তু আমাদের 72 সালের সংবিধানে নাই। তাহলে সেটা মানে আমাদের মূলনীতি হওয়ার কথা ছিল, সেটা আমাদের মূলনীতি হয় নাই। তাহলে এই যে 71-এর মুক্তিযুদ্ধের ফলাফল হিসেবে 72-এর সংবিধান, আমি এই জায়গা থেকে মনে করি যে 71-এর মুক্তিযুদ্ধকে আসলে কোনো না কোনোভাবে পাশ কাটানো হয়েছে 72-এর সংবিধানে, কিন্তু 72-এর সংবিধানে আবার একেবারেই কোনো ছাপ তার থাকবে না, ব্যাপারটা সেরকমও হতে পারে না। ফলে কিছু কিছু ছাপ তার ভেতরে আছে। ফলে 72-এর সংবিধানটার একটা গুরুতর রদবদল দরকার এবং সেখানে বিশেষত ক্ষমতা কাঠামো অংশটার একটা আমূল পরিবর্তন দরকার। এবং ধরেন আমাদের এখানে প্রথম হচ্ছে হলো নির্বাহী বিভাগের কথা বলা হচ্ছে, কিন্তু প্রথম হওয়া দরকার হচ্ছে আইনসভা, যেটা আসলে জনগণ সরাসরি নির্বাচন করেন, তারপরে নির্বাহী বিভাগ এবং তারপরে বিচার বিভাগ, এইভাবে ভাগ করা দরকার। এরকম আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, বা সকলের যদি ঐক্যমত হয় তাহলে সংবিধানকে এইভাবে আসলে রূপান্তর করা যেতে পারে। এটাকে আমি বলবো যে এটা একটা গুরুতর সংস্কার করা ব্যাপার। এটা ঠিক কবর দেওয়া না, এই মানে সংবিধান অবিকৃত রাখা এটাও না। আবুল হাসান রুবেল, নির্বাচন আর সংস্কার নিয়ে তো আসলে আমরা কোনো ধরনের সমাধানে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আশানুরূপ সমাধানের কথা যদি বলি, এই বিতর্কে আমরা দেখছি যে নতুন অনুষঙ্গ যুক্ত করেছে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে। রাজনৈতিক দল হিসেবে আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? আমরা দেখছি হচ্ছে যে সরকার একটা প্রথমত হচ্ছে যে একটা ভোটার তালিকা পূর্ণ করার ব্যাপার আছে।
ভোটার তালিকা মানে সুষ্ঠুভাবে প্রণয়নের ব্যাপার আছে, এবং ভোটার তালিকা করার পরে নির্বাচন, জাতীয় নির্বাচন আগে হবে না মানে আগে হবে, আমার কাছে মনে হয় এগুলো আসলে আমাদের সকলের আলাপ আলোচনার ভেতর দিয়ে আসলে হওয়া উচিত। মানে সকলের আলাপ আলোচনা মানে হচ্ছে রাজনৈতিক দল সহ অন্যান্য, যদিও স্থানীয় নির্বাচন আসলে রাজনৈতিকভাবে হয় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাই নানানভাবে এটাতে অংশগ্রহণ করেন, তার বাইরেও অনেকে অংশগ্রহণ করেন। ফলে স্থানীয় সরকার নির্বাচন হয়তো কোনো কারো কারো কাছে এরকম মনে হতে পারে যে এইটার মাধ্যমে আসলে সরকার নির্বাচনটা কিভাবে করতে পারছে তার একটা পরীক্ষা হবে, হ্যাঁ, তারপরে তারা জাতীয় নির্বাচনে যাবে, এই অর্থে আগে পিছের একটা আলাপ হয়তো এসছে। কিন্তু আমি মনে করি যে যাই হোক, এটা আসলে সকলের মতামত এবং সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর স্নিগ্ধা রিজওয়ানার। সব আলোচনার শেষে আমরা একটি শব্দ শুনতে পাই, সেটি হচ্ছে সকলের আলোচনা কিংবা ঐক্যমত্যে পৌঁছানো। বর্তমান সময় আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচন আগে পরে এ নিয়ে রাজনীতিতে এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে বিএনপি সুস্পষ্টভাবে বলেছে যে তারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না, কারণ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। অন্যদিকে আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূলের নির্বাচন জরুরি। সমাধান কোন পথে? না, দেখুন, আমি এখানে একটু একাডেমিক হিসেবে খুবই একটু ভিন্ন মত পোষণ করি, এই জন্য যে আপনার সংস্কারের গল্প যখন আপনি এনেছেন, সংস্কার চলমান প্রক্রিয়ার খুব গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্র হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার ব্যবস্থা। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে স্থানীয় যেই সরকার ব্যবস্থা এটি খুবই একটি ইনঅ্যাক্টিভ একটি ফর্মে আছে। আপনি খেয়াল আপনি যদি গ্রাম পর্যায়ে যান বা ইউনিয়ন পর্যায়ে যখন আপনি দেখবেন যে এখানে মূলত ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট দেয়া বা ত্রাণ বা রিলিফ আসলে সেই জায়গাটি ছাড়া সে যে তার রাজনৈতিক একটা বক্তব্য পেশ করবে বা স্থানীয় জনগণের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসবে, সেটির সুযোগটা কি আসলে আছে কিনা। অর্থাৎ আমরা যারা লোকাল গভর্নমেন্ট নিয়ে যদি আপনি একটু মাঠ পর্যায়ে কাজ করে দেখেন, এখানে একটা মারাত্মক রকমের ক্ষমতার কেন্দ্রীভূতকরণ আছে। অর্থাৎ ক্ষমতাটি দেখা যাচ্ছে সকল ক্ষমতা কিন্তু মেয়রের হাতে যেভাবে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনার যে ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, যে কমিশনের জায়গায়, সেই জায়গায় কিন্তু ক্ষমতাটাই তার নাই। সে যে স্থানীয়, আপনি চিন্তা করেন সেন্ট্রালের যে নেতা আছে বা একজন এমপি যদি আপনি চিন্তা করেন, তিনি কিন্তু স্থানীয় জনগণের সাথে এভরিডে লাইফে কিন্তু তার এনকাউন্টারটা হয় না। এভরিডে লাইফে কিন্তু ওই স্থানীয় সরকারে যিনি থাকেন তার এনকাউন্টার হয়। তাহলে ওই যে মানুষের জনজীবনের দুর্ভোগ বা চাওয়া পাওয়া, এইটা যে সে বলবে, সে বলাটার কিন্তু কোনো ক্ষেত্রই তৈরি হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি যে স্থানীয় সরকার নিয়ে কিন্তু সংস্কার ভাবাটা খুবই জরুরি। আপনি যে কোনো একাডেমিক যারা স্থানীয় সরকার নিয়ে কাজ করে দেখবেন তাদের কাছে অনেক সংস্কারের প্রস্তাব আছে। যেখানে স্থানীয় সরকার নিয়ে সংস্কারের প্রস্তাব আছে, সেখানে এই মুহূর্তে তড়িঘড়ি করে যদি আমি স্থানীয় সরকারের নির্বাচনটাই করে দেই, হ্যাঁ, তাহলে তো আমার ওই যে বিশাল সংস্কার প্রক্রিয়ার মধ্যে নেমে যাচ্ছি সেটিও তো ব্যাহত হলো। তাহলে তো সেই পুনর্দফা আমি ক্ষমতার একটা একীভূতকরণ করে ফেললাম। কাজে একজন নৃবিজ্ঞানী হিসেবে আমি মনে করি যে এখানে একটি সংস্কারের বিশাল সুযোগ আছে, সেটিতে আমাদের মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। ওটিকে না ঠিক করে সেটি কোনো সময় আসলে নির্বাচনটা হওয়া উচিত না। এমনকি স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক নির্বাচন না, কিন্তু কতটা রাজনৈতিক প্রভাব মুক্ত, এই জন্যই তো আমাদের সংস্কারটা করা উচিত। কারণ কেন আপনার স্থানীয় সরকার আপনার ইলেকশনের সময়, যেটি রুবেল ভাইও বললেন, যে আপনার যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকারের একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কি হলো? তাহলে তো গল্পটা আমার একটা ওই আমি যেভাবে দেখতে চাই যে একটা ভিন্ন মত থাকবে, ভিন্ন আলাপ থাকবে, সেটার সুযোগটা তো সীমায়িত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের আগে ফরমেশনটাকে চেঞ্জ করতে হবে। ধরেন আপনি যদি এখন এরকম একটা নিয়ম আমরা যদি প্রতিষ্ঠা করে দিতে পারি যে স্থানীয় সরকারের ইলেকশনে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত মানুষজন পার্টিসিপেট করতে পারবে না, আপনি যদি এরকম একটা দিয়ে দেন। এর আগে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ দেখেছি, প্রতীক থাকা না থাকা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রতীক থাকা না থাকা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তার রাজনৈতিক যুক্ততার সাথে কিন্তু আলোচনাটা হয়নি যে তিনি রাজনৈতিকভাবে যুক্ত থাকতে, সেটি আমাদের বাস্তবতায় সম্ভব কিনা। সম্ভব হওয়া উচিত, অসম্ভবকে সম্ভব করতে হবে তো, স্বপ্ন দেখতে হবে তো। আমরা যদি সেই স্বপ্নটাই না দেখতে পারি, আপনার যেমন মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অফিসিয়ালি কিন্তু রাজনৈতিক কোনো দলের হয়ে নির্বাচন করার সুযোগ নেই যতক্ষণ সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন। এটা তো একটি চলমান প্রক্রিয়া। আপনি সমর্থন করতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনি অফিসিয়ালি কিন্তু যুক্ত হতে পারেন না, যে কারণে আপনার সাদা দল নীল দল করে। তো অসম্ভব অনেক কিছু 5ই অগাস্ট অসম্ভব ছিল, সম্ভব হয়েছে। তো
তো স্বপ্নটা দেখতে আর হবে। পরিবর্তনটা আসলে তৃণমূল থেকে শুরু হলে একটা আমূল পরিবর্তনের দিকে আমরা এগোতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, ধন্যবাদ জানাচ্ছি আবুল হাসান রুবেল আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।